হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। ভাবলাম বোনের শরীর খারাপ হতে পারে, চাবি না থাকায় পেছনের দিকে গিয়ে ঘরে ঢোকার উপায় খুঁজতে লাগলাম। পেছনের রান্নাঘরের জানালা খোলা দেখে একটু স্বস্তি পেলাম। জানালা দিয়ে ঢুকে পড়লাম আর বুঝতে পারলাম বোনের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। দরজা সামান্য খোলা ছিল। তাকিয়ে যা দেখলাম তা দেখা উচিত ছিল না। ফিরে যেতে চাইলাম, কারণ যদি তারা জানে যে আমি এভাবে ঢুকে পড়েছি তবে তারা বিব্রত হবে। তাই আমি ভাবলাম কিছুক্ষণ বাইরে কাটিয়ে আসি। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ২-৩ ঘন্টা অপেক্ষা করলাম, যাতে তারা তাদের মুহূর্তগুলো উপভোগ করতে পারে। আমার বোন দেখতে অনেক সুন্দর, শরীরের গঠন ছিল অনেক আকর্ষণীয়, যে কেউ তাকে দেখলে শুধু চেয়েই থাকে। বিয়ের পরেও মনে হচ্ছে সে আরও বেশি আকর্ষণীয় ও সুন্দর হয়েছে। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ৫ মাস চাকরি করার পর আমি বদলি হয়ে আমার বোন এবং দুলাভাইয়ের কাছে গেলাম। তাদের সঙ্গে দেখা করে আমি খুব খুশি হয়েছিলাম। দুলাভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং বোনের সঙ্গে ভালো সময় কাটত। ৩-৪ দিনের মধ্যে সব জিনিসপত্র নিয়ে ওদের কাছে চলে এলাম। এরপর আমাকে একটি মিটিং এর জন্য অন্য শহরে যেতে হলো। কিছু জিনিসপত্র নিয়ে রওনা দিলাম এবং বোনকে জানালাম যে ৪ দিন পর ফিরে আসব। যখন ফ্লাইটে উঠতে যাচ্ছিলাম, আমার বস জানালেন যে বিদেশি ক্লায়েন্টরা খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট বাতিল করেছে, ফলে মিটিং বাতিল হয়ে গেছে। বাড়ি ফিরে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। মনে হলো কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খোলার চেষ্টা করতে থাকলাম। আমি দরজায় টোকা দিতে থাকলাম, কিন্তু কেউ খুলছে না। একটু চিন্তিত হলাম, কারণ আমার বোন হয়তো একাই ছিল আর জামাইও প্রায় সেই কাজে বাইরে থাকে। ছেলেমেয়েরা হয়তো স্কুলে। ভাবলাম বোনের শরীর খারাপ হতে পারে। চাবি না থাকায় পেছনের দিকে গিয়ে ঘরে ঢোকার উপায় খুঁজতে লাগলাম। পেছনের রান্নাঘরের জানালা খোলা দেখে একটু স্বস্তি পেলাম। জানালা দিয়ে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে টেবিলে কিছু দেখতে পেলাম না, আর বোনের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। দরজা সামান্য খোলা ছিল। তাকিয়ে যা দেখলাম তা দেখা উচিত ছিল না। ফিরে যেতে চাইলাম, কারণ যদি তারা জানে যে আমি এভাবে ঢুকে পড়েছি তবে তারা বিব্রত হবে। তাই আমি ভাবলাম কিছুক্ষণ বাইরে কাটিয়ে আসি। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ২-৩ ঘন্টা অপেক্ষা করলাম, যাতে তারা তাদের মুহূর্তগুলো উপভোগ করতে পারে। এগুলো ভাবতে ভাবতে একটি বিখ্যাত হোটেলে পৌঁছালাম। সেখানে হঠাৎ দেখি আমার জামাই কিছু লোকের সঙ্গে বেরিয়ে আসছেন। তাকে দেখে আমি অবাক হলাম। তিনি আমাকে দেখে বললেন, তুমি এখানে কি করছো? আমি বললাম, মিটিং বাতিল হয়ে গেছে। কিন্তু আপনি এখানে কি করছেন? তিনি বললেন, আমি সকালে এখানে মিটিং করতে এসেছিলাম, এখন মিটিং শেষ হয়েছে তাই অফিসে ফিরে যাচ্ছি। কিন্তু তোমার মিটিং বাতিল হয়েছে, তুমি বাড়ি ফিরে যাওনি কেন? আমি চিন্তায় পরে গেলাম, কারণ আমার দেখা মানুষটা জামাই ছিলেন না, অন্য কেউ ছিল। মাথায় নানা প্রশ্ন ঘুরছিল। হঠাৎ আমার জামাই আমাকে জাগিয়ে বললেন, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু না। দুলাভাই বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আমি কিছু বুঝতে পারছিলাম না কি বলবো। ভাবলাম আমি এখানে কিভাবে এসেছি তা বলবো না। সেদিনেই তার ফেরার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমি কেন এসব জিজ্ঞেস করছি সেটাও বললাম না। শুধু বললাম, এমনি জিজ্ঞেস করলাম। খাবার খেয়ে চুপচাপ আমার রুমে বসে রইলাম, কিন্তু মনে বারবার সেই দৃশ্যই ঘুরছিল। ভাবছি বোনকে জিজ্ঞেস করা উচিত, কেন সে নিজের হাতে গড়া সংসার নষ্ট করতে চাইছে। সে তো এত ভালো, স্বামীর প্রতি এত সম্মান, কোনো কিছুর অভাব হতে দেয় না, তাহলে কেন তাকে এভাবে ঠকাচ্ছে? কিন্তু আমি কিছু জিজ্ঞেস করতে পারিনি, কারণ পুরোপুরি নিশ্চিত নয় কতটুকু সত্য বুঝতে পারছি না। তখন থেকে বোনের প্রতি নজর দিতে শুরু করলাম। লক্ষ্য করলাম রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে বারান্দায় গিয়ে কারো সাথে ফোনে কথা বলে। এতে নিশ্চিত হলাম তার জীবনে অন্য কেউ আছে। আমার বস আমাকে জরুরি মিটিং এর জন্য একটি বড় হোটেলে পাঠিয়েছিলেন। মিটিং শেষ করে বেরোতে যাচ্ছিলাম, তখন দেখি বোন রিসেপশনে দাঁড়িয়ে আছে। সে লুকিয়ে একটি রুমে ঢুকে গেল। আমি নিচে অপেক্ষা করতে লাগলাম। প্রায় ২ ঘন্টা পর সেই রুম থেকে একজন লোক বের হলো। তাকে আগে কখনো দেখিনি। লোকটা চলে যাওয়ার পর বোনও হোটেলের বাইরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা ট্যাক্সি এলো আর বোন তাতে উঠে চলে গেল। আমিও আরেকটা ট্যাক্সি ডেকে তার ট্যাক্সিকে অনুসরণ করতে বললাম। মনে হলো বোন বাড়ি যাচ্ছে। বোনের ট্যাক্সি এগিয়ে যাচ্ছিল আর আমি লুকিয়ে পিছু এলাম। ট্যাক্সি এক হোটেলের সামনে গিয়ে থামল। বোন লিফট দিয়ে একটি রুমে ঢুকল এবং প্রায় ২-৩ ঘন্টা পর বেরিয়ে এলো। তাকে দেখে হতবাক হলাম, কারণ তার সঙ্গে ছিল আমার বড় ভাই সুমন। বোন এবং ভাই কেন হোটেলের রুমে দেখা করছিল বুঝতে পারছিলাম না। তারা আলাদা ট্যাক্সি নিয়ে চলে গেল আর আমি ভাবতে লাগলাম, এতগুলো পুরুষের সাথে বোনের সম্পর্ক কি? আমি কখনো বোনের চরিত্রের সন্দেহ করিনি, কিন্তু আজ যা দেখলাম তা আমাকে ভাবিয়ে তুলে। বোনকে জিজ্ঞেস করলাম কেন সে এত মন খারাপ। সে বলল,
বাসায় এক ঘি লাগে, তুমি কাজে আর বাচ্চারা স্কুলে, তোমাদের কারো কাছে আমার জন্য সময় নেই, একদিনের জন্য ছুটি নাও, আমরা সবাই মিলে কোথাও যাই। অনেকদিন কোথাও ঘুরতে যাইনি। আমি রাজি হলাম, কিন্তু মনে খোঁজ করছিল। আবারও একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম আর বোন দরজা খুলছিল না। বুঝতে পারলাম সেদিন হোটেলে যাওয়া লোকটি আজও এসেছে। ভেবে আমি খুব রেগে গেলাম আর রান্নাঘর দিয়ে ঘরে ঢুকলাম। ভেতরের সবকিছু ছড়ানো ছিটানো ছিল। হঠাৎ বোনের চিৎকার শুনতে পেলাম। সেই লোকটিকে দেখলাম যাকে হোটেলে দেখেছিলাম। বোনকে জোর করার চেষ্টা করছে। আমি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলাম আর সে অজ্ঞান হয়ে গেল। বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তামিম, তুমি ঠিক সময় এসে আমাকে কে বাঁচালে? বোনকে জিজ্ঞেস করলাম, এটা কে আর এখানে কি করছে? বোন জানালো, লোকটি চোর বলে ভান করেছিল। আমি বললাম, তোমার অন্ধকার কাজগুলো আমার অজানা নয়, আমি হোটেলে দেখেছি তোমাকে এই লোকটির সাথে। বোন হতবাক হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, তামিম, তোমার দুলাভাইকে বলবে না? আমার পরিবারকে রক্ষা করো। আমি বললাম, তুমি এতগুলো পুরুষের সাথে মজা করছো, লজ্জা হওয়া উচিত। বোন বলল, তুমি ঠিক বলছো, আমার বেঁচে থাকার অধিকার নেই। সে আলমারি থেকে বন্দুক বের করে নিজেকে মারতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত ধরে বন্দুকটা নিয়ে নিলাম। ভয় পেয়ে গেলাম। তুমি এমন কাজ কেন করছো? বোন জানাল, লোকটি তাকে ব্ল্যাকমেইল করছে। আমি বললাম, সব সত্যি বলো, আমি সাহায্য করব। আমরা লোকটিকে চেয়ারে বেঁধে মুখ থেকে দিলাম। বোন জানাল, বিয়ের আগে শ্বশুর শাশুড়ি তাকে অনেক আদর করতেন, কিন্তু সন্তান হওয়ার পর থেকে শাশুড়ি আর কোনো মনোযোগ দিতেন না। বোন অনেকবার সময় চেয়েছিল, কিন্তু শাশুড়ি প্রতিবার বলতেন, এই টাকা শুধু পরিবারের জন্য দিচ্ছেন। দিদি শ্বশুরবাড়িতে টাকার অভাব না থাকলেও তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে টাকায় সব সুখ কেনা যায় না। শ্বশুরবাড়ির মানুষরা বুঝতে চাইছিলেন না। এই সময় মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ায় দিদি তাকে দেখতে গিয়েছিলেন। তখন আমিও ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম। মায়ের মৃত্যু এবং বাবার অসুস্থতার কারণে ভাই ও জামাই মায়ের বাড়িতে চলে গিয়েছিল, ফলে মা একা হয়ে গিয়েছিলেন। দিদি সেখানে পৌঁছানোর পর ভাইয়ের বন্ধু সুমন প্রায় বাড়িতে আসতেন। তিনি দিদির মুখে দুঃখ অনুভব করেছিলেন এবং ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সময় দিদি ও তার বাচ্চাদের সময় দিতে শুরু করেন। একদিন সুমন দিদিকে প্রস্তাব দেন। দিদি হতবাক হন এবং সুমন বোঝানোর চেষ্টা করেন যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে। দিদি জানিয়ে দেন তিনি এই সম্পর্ক চান না এবং সেখান থেকে ফিরে আসেন। তবে শ্বশুরবাড়িতে ফিরে এসেও দিদি একাকী এবং বিষণ্ণ হয়ে পড়েন। হঠাৎ একদিন সুমনের ফোন আসে। তিনি আগের কথার জন্য ক্ষমা চান এবং বন্ধুত্ব করার প্রস্তাব দেন। দিদি রাজি হন। এরপর থেকে সুমন এবং দিদির মাঝে নিয়মিত দেখা হতে থাকে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা সুমন এর আশা পছন্দ করতেন না এবং তাকে বাড়িতে আসতে নিষেধ করেন। তাই সুমন ও দিদি হোটেলে দেখা করার সিদ্ধান্ত নেন। একদিন যখন সুমনের সাথে দেখা করতে হোটেলে গিয়েছিল, তখন সে তার সীমা অতিক্রম করেছিল। সুমন সমর্থন পেয়ে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং এমন কিছু করেছিল যা কখনো কল্পনা করেনি। সুমন তাকে আশ্বস্ত করল যে এতে কোনো ভুল নেই এবং এতে শান্তি পাওয়া যায়। দিদি ফিরে এসে আবার যোগাযোগ রাখতে শুরু করল এবং সুমন পুনরায় দেখা করতে চাইল। সুমন তার বন্ধুর বাসা একদিনের জন্য ভাড়া নিয়েছিল। তার বন্ধু শহরের বাইরে ছিল, তাই সুমন দিদিকে সেখানে নিয়ে গেল। তারা সেখানে তাদের আকাঙ্ক্ষা মেটাল। ফিরে এসে দিদি আবার তার দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়ে। একদিন সুমনের ফোন আসে এবং সে জানায় তার বন্ধু কুমার একটি ভিডিও তৈরি করেছে। কুমার তাদের শেষবারের সাক্ষাতে একটি ক্যামেরা বসিয়ে ভিডিও রেকর্ড করেছিল। এখন সে সুমনকে ব্ল্যাকমেইল করছে। এই কথা শুনে দিদি হতবাক হয়ে যায় এবং তার জামিয়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2-3 দিনের জন্য তার বাবা মা তাকে অনুমতি দেয়। বোন সেখানে পৌঁছানোর পর কুমার শর্ত দেয় যে ভিডিওটি